স্রোতের ভালোবাসার পরীক্ষা নিতে গিয়ে এবার নিজের জীবনকে উৎসর্গ করে দিল সার্থক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের যখন অবশেষে আশীর্বাদী দিন চলে আসে, স্রোতকে যে সন্ধ্যায় আশীর্বাদ করতে আসবে পাত্রপক্ষ, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সার্থক বলতে থাকে যে প্রয়োজনে আমি আমার জীবনটা অবধি উজাড় করে দিতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও ওই অপদার্থ ছেলের সাথে তোমার বিয়ে আমি কোনো মতেই ঠিক হতে দেবো না। স্রোত, সে তুমি যতই আমাকে ভুল বুঝো না কেন। অন্যদিকে সার্থক সেই কথা বলে যখন অন্য মানুষকে হয়ে হাঁটতে থাকে রাস্তার ধারে, ঠিক সেই মুহূর্তে অপর দিক থেকে আসা একটা গাড়ি সার্থককে মেরে দিয়ে চলে যায়, রাস্তায় লুটিয়ে পড়ে সার্থক। এবং সার্থকের পকেটে থাকা সেই ফোন নাম্বার থেকে যখন প্রথম ডায়াল করা নাম্বারটাতে কল ব্যাক করে যখন স্রোতকে আংটি পরানোর আগে সার্থকের অ্যাক্সিডেন্টের খবর দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই স্রোত চিৎকার করে সেই আংটি ছুঁড়ে ফেলে দিয়ে সার্থককে বাঁচানোর উদ্দেশ্যে যখন দৌড়তে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুই এরকম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানকে ফেলে রেখে তুই এরকম করে দৌড়াচ্ছিস কোথায়, কী হয়েছে ঠিক আমাকে বলবি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাপি, আমাকে একজন ফোন করেছিল, সে নাকি পথের ধারে সার্থক স্যারকে পড়ে যেতে দেখেছে, আর পর সার্থক স্যারের নাকি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে এক্ষুনি হসপিটালাইজ করা হচ্ছে, আমি সেখানেই যাচ্ছি। অন্যদিকে কথা শোনা মাত্র সার্থকের বাবা এবং পিসিমণিও যখন হসপিটালে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন, ওনার অনেকটা বেশি রক্তক্ষরণ হয়ে গিয়েছে, তাই এক্ষুনি আমাদেরকে এমার্জেন্সি ওনার একটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। অন্যদিকে স্রোত যখন নজরে কাঁদতে থাকে, স্রোতকে দেখে সার্থক বলতে থাকে যে স্রোত, এখন আর চোখের জল ফেলে কী হবে বলো তো, তুমি তো আমাকে তোমার জীবনে চাওনি তাই না, তুমি বরঞ্চ এখন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো যে যত তাড়াতাড়ি সম্ভব আমি বরঞ্চ তোমার জীবন থেকে যাতে বিদায় নিতে পারি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এরকম পাষণ্ডের মতন কথা কী করে বলতে পারেন বলুন তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বলেছিলাম না যে তুমি এত সহজে আমার কাছ থেকে কোনো মতে পিছা ছাড়াতে পারবে না, দেখলো তো তুমি আমার টানে অবশ্যই আমার কাছে এলে, কিন্তু দেখো তাও আবার আমার ভাগ্যে এমন সিচুয়েশন এনে দাঁড় করিয়ে দিল যে যার ফলে কিনা আমি মরেও যেতে পারি। তুমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো স্রোত, যাতে আমি কোনোদিনও আর না ফিরে আসি, আমি যাতে এই অপারেশন থিয়েটারেই আমার যাতে শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করে আসি। অন্যদিকে সার্থকের মুখ চেপে ধরে স্রোত আর বলতে থাকে যে এরকম কথা আপনি আর ভুলেও মুখে আনবেন না স্যার, আপনি অবশ্যই বাঁচবেন আর আপনাকে অবশ্যই আমাদের সকলের কাছে ফিরে আসতে হবে সুস্থ সবলভাবে। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যাচ্ছে সার্থক, তুই এই ঘটনাটা কী করে ঘটালি বলতো, তুই অন্য মানুষকে হয়ে কেন এবার রাস্তার ধারে হাঁটাহাঁটি করছিস বল। অন্যদিকে সার্থক কোনো কিছু বলে ওঠার আগেই যখন আবারও অজ্ঞান হয়ে পড়ে, ঠিক সে সময় ডক্টররা বলতে থাকে যে দেখুন, উনি যতটুকু কথা বলার ছিল উনি বলে ফেলেছে, এবার আমাদের তাকে ওটিতে নিয়ে যেতে হবে, নয়তোবা বেশি দেরি হলে ক্ষতি ওনারই হবে। অন্যদিকে যখন সার্থককে অবশেষে ওটিতে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই স্রোত অঝরে কাঁদতে থাকে, স্রোতের বৌমনিকে জড়িয়ে ধরে তখন সার্থকের বাবা স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা, তুই নিজেকে কেন দায়ী করছিস, বলতে থাকে তোর কী দোষ। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আজ সকালবেলায় সার্থক স্যার আমার কাজের জায়গায় এসে আমাকে শাসিয়ে গিয়েছিল, উনি আমাকে বলেছিল যে উনি নিজের ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না যদি আমি ওনার কাছে না ফিরে আসি। অন্যদিকে আমি তার কোনো রকম কোনো কথাকে গ্রাহ্য না করে আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আর তাই আমার মনে হয় এই সব কিছুর পেছনে যদি কারো হাত থেকে থাকে সেটা একমাত্র আমি। তোমরা প্লিজ আমাকে পুলিশের হাতে তুলে দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।